আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরা শুরু করব রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন দিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করি ভাইয়া। এই চ্যাপ্টারটি যদি আমরা পুরোপুরি কমপ্লিট করতে যাই তাহলে আমাদেরকে কি কি টপিক জানতে হবে সেগুলো আমরা একটু শুরুতেই একটু ওভারভিউ করে নিই। ঠিক আছে, দেখো শুরুতে যে টপিকটা আছে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এরপর আছে আমাদের যোজনী বা যোজ্যতা। এরপর আছে আমাদের যৌগের রাসায়নিক সংকেত, অষ্টক উদ্দীয়ের নিয়ম। এর আগে বলে রাখি, দেখো যৌগের রাসায়নিক সংকেতে আবার দুইটা আমরা দেখতে পাই। রাসায়নিক সংকেতের একটা হচ্ছে আণবিক সংকেত আর একটা হচ্ছে গাঠনিক সংকেত। ঠিক আছে, এরপরে অষ্টক উদ্দীয়ের নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা। এটা যদি আমরা আগে পড়ে আসছি, কিন্তু এখানে বন্ধনের ক্ষেত্রে বন্ধন জানার ক্ষেত্রে এটা আমাদেরকে জানতে হবে। এরপরে আসো আমাদের রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে আমরা পাই আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এরপরে ধাতব বন্ধন। ঠিক আছে, এরপরে আছে আমাদের ক্যাটায়ন ও অ্যানায়ন। ঠিক আছে, এরপরে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এই টপিকগুলো আমাদেরকে জানতে হবে। তো চলো শুরু করি আমরা একটা একটা টপিক দিয়ে। আচ্ছা, তো দেখো এখন আমরা প্রথম যে টপিকটা যোজ্যতা ইলেকট্রন নিয়ে আমরা জানব। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। কি ভাইয়া? কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তো এটা আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। যে কোনো একটা মৌল আমরা নেই, ধরো কী নিতে পারি, যে কোনো একটা মৌল নিলেই হবে। আমরা নাইট্রোজেন নিলাম। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7, তাই না? তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p কত হবে বলো তো? এখানে 4 গেল আর হাত থাকে 3, 2p3। এখন তুমি কি বলবা যে তার যোজ্যতা ইলেকট্রন কত? 3? না ভাইয়া, এটা কিন্তু 3 হবে না। কেন? পি এর ইলেকট্রন সংখ্যা তোমার কাছে জানতে চায়নি, বা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তোমাকে বলে নাই। ঠিক আছে, এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, মানে তার প্রধান শক্তি স্তর। ঠিক আছে, এসপি সেটা হচ্ছে উপশক্তি স্তর। কি বলছে ভাইয়া? এসপি ডি এফ এগুলো আমরা যা জানি ওইটা হচ্ছে উপশক্তি স্তর। ঠিক আছে, আর প্রধান শক্তি স্তর হচ্ছে কে এল এম এন, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রধান শক্তি স্তর লাগবে। এখানে কত নম্বর প্রধান শক্তি স্তর বলো তো? দ্বিতীয় প্রধান শক্তি স্তর 2s2। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে এস অরবিটালে এস উপশক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, আর পি উপশক্তি স্তর আছে 3টি ইলেকট্রন। আর তোমাদের বইয়ে উপশক্তি স্তর আর অরবিটালকে একই বলা হয়েছে। ঠিক আছে, যদিও উপশক্তি স্তর ও অরবিটাল এক জিনিস না। তো যাই হোক, চলো আমরা এখানে আসি। কি বলছি ভাইয়া? উপশক্তি স্তরের ইলেকট্রন না, এখানে প্রধান শক্তি স্তরের ইলেকট্রনটাই হবে আমাদের যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এখানে প্রধান শক্তি স্তরে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত বলো তো? 5টি। 3 আর 2 মিলে কত হচ্ছে? 5টি। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন কত হবে? নাইট্রোজেনের 5। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন আরেকটি আমরা মৌল নেই, যে কোনো একটি মৌল, অন্য আরেকটি মৌল আমরা নিলাম। দেখো পটাশিয়াম নিলাম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 19। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, তাই না? 10 18 আর 1 19। এখন এখানে কত হবে বলো তো? এখানে কি তুমি আবার এস আর পি নিবা? না, এটা সর্বশেষ শক্তি স্তর কত? চতুর্থ প্রধান শক্তি স্তর। ঠিক আছে, এই চতুর্থ প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। কতটি? 1টি। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হবে 1। ঠিক আছে, কতটি যোজ্যতা ইলেকট্রন? কতটি? এখানে 1টি। আশা করি তোমার কাছে এখানে বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে, এর আগে পি কিন্তু তৃতীয় শক্তি স্তর, আগে শক্তি স্তর হবে না। এখানে সর্বশেষ শক্তি স্তরটাই আমাদের যোজ্যতা ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটি হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন। তো আবার দেখি, যদি আমরা অক্সিজেন দেখি, অক্সিজেন কত বলো তো? পারমাণবিক সংখ্যা 8। তার আমরা ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p4, তাই না? তাইলে এখানে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত হবে? এই তো দ্বিতীয় প্রধান শক্তি স্তরে এস উপশক্তি স্তরে আছে 2টি, পি উপশক্তি স্তরে আছে 4টি ইলেকট্রন। তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 4। কত?
4। বুঝতে পারছো ভাইয়া? আশা করি তোমাদের কাছে যোজ্যতা ইলেকট্রন বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা যাব যোজনীতে। বুঝতে পারছো ভাইয়া? এটা খুবই সিম্পল একটা বিষয়, যোজ্যতা ইলেকট্রন। যে কোনো মৌলের তুমি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন। বুঝতে পারছো? এখন আমরা যোজনী দেখব। আচ্ছা দেখো ভাইয়া, এখন আমরা জানবো যোজনী নিয়ে। আর যোজনী কী জিনিস? যোজনী হচ্ছে অণু গঠনকালে একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা। এই সংজ্ঞাগুলো আমি লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। বুঝতে পারছো? চলো দেখি, আমাদের বইয়ের সংজ্ঞা হচ্ছে এটা। ঠিক আছে, অণু গঠনকালে একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা। এখন আমাদের বইয়ে আবার অন্যভাবেও ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো মৌল যতটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটাই হচ্ছে তার যোজনী। ঠিক আছে, কিন্তু ওইভাবে গেলে আমরা দেখা গেছে আটকে যাব বা কোনো কিছু বুঝতে পারবো না ওইভাবে মানে ক্লিয়ার করে। ঠিক আছে, তো এটা জানার জন্য আমাদেরকে যোজনী বুঝতে হলে এই নিচের দুইটা লাইন আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো, যৌগ গঠনকালে যতটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। এখন তোমাকে বুঝতে হবে ত্যাগ করে কে? ত্যাগ করে ধাতু, তাই না? আর গ্রহণ করে কে? অধাতু। অধাতু আবার শেয়ারও করে। ঠিক আছে, সেক্ষেত্রে অধাতুর ক্ষেত্রে আমরা আরেকটি লাইন আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের বিজুর ইলেকট্রন। কী বলছি ভাইয়া? আর সর্বশেষ শক্তি স্তরের বিজুর ইলেকট্রন। ঠিক আছে, তো চলো আমরা একটু মৌল নিয়ে বুঝে নিই বিষয়টা। যে কোনো একটি মৌল আমরা নিলাম, ধরো সোডিয়াম নিলাম, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, 1s2, 2s2, 2p6, 3s1, তাই না? তাহলে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা একটি, অর্থাৎ সে একটি ধাতু। তাহলে সে যৌগ গঠনকালে একটি ইলেকট্রন ত্যাগ করবে। কোনো একটি মৌলের সাথে যদি সে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে তার একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে, তাই না? সেক্ষেত্রে তার যোজনী আমরা বলতে পারি 1। ঠিক আছে ভাইয়া? এই যে যৌগ গঠনকালে যতটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, এখন ত্যাগ করবে অবশ্যই ধাতু আর গ্রহণ করবে অবশ্যই অধাতু। আবার অধাতুর অনেক সময় আবার শেয়ারও করে, তাই না? সেক্ষেত্রে আমরা সর্বশেষ শক্তি স্তরের বিজুর ইলেকট্রন নিয়ে হিসাব করব। এই নিচের দুইটা লাইন তুমি যদি মাথায় রাখতে পারো তাহলেই তুমি যোজনী বের করতে পারবে। আর যোজনী বের করাটা এতটা কঠিন কোনো কিছু না। ঠিক আছে, এরপর আমরা যে কোনো একটা মৌল নিই, ধরো সোডিয়ামের পর আমরা ম্যাগনেসিয়াম নিলাম, 1s2, 2s2, 2p6। সরি, কল আসছিল। তো দেখো ভাইয়া, কি বলছিলাম আমরা, যে ম্যাগনেসিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, এরপরে আছে আমাদের 3s2, তাই না? তাহলে এখানে তার যোজনী কত হবে বলো তো? তার সর্বশেষ শক্তি স্তরের 2টি ইলেকট্রন সে ত্যাগ করবে যৌগ গঠনকালে, তাই না? সে যদি কোনো রাসায়নিক বন্ধনে আবদ্ধ হতে যায়, সে যেহেতু একটি ধাতু, ম্যাগনেসিয়াম যেহেতু একটি ধাতু, তাহলে সে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? তো তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কতটি? 2টি। সে 2টি ইলেকট্রন ত্যাগ করে যৌগ গঠন করবে, রাসায়নিক বন্ধনে আবদ্ধ হবে। সেক্ষেত্রে তার যোজনী আমরা বলতে পারি 2। ঠিক আছে, আর তারপর আমরা ক্লোরিন নিলাম। ধরো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন দেখো, এখন কি ক্লোরিন কি ধাতু নাকি অধাতু বলো তো আগে? অবশ্যই ক্লোরিন একটি অধাতু। তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি, তাই না? তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। ঠিক আছে, তার যোজ্যতা ইলেকট্রন 5, কিন্তু তার যোজনী কি 5 হবে? না, তার যোজনী কিন্তু 5 হবে না ভাইয়া। তাহলে তার যোজনী কত? সে যেহেতু একটি অধাতু, তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 7টি, তাই না? তার যোজ্যতা ইলেকট্রনকে আমি 5টি বলছি, তার যোজ্যতা ইলেকট্রন হবে 7টি কিন্তু ভাইয়া। তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 7টি, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হবে 7টি, কিন্তু তার যোজনী কিন্তু 7 হবে না। ঠিক আছে,
তার যোজনী কত হবে ভাইয়া? সে যেহেতু একটি অধাতু, সে যৌগ গঠনকালে একটি ইলেকট্রন গ্রহণ করে, তাই না? সে অষ্টক পূরণ করার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রে তার যোজনী হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টি এখন ক্লিয়ার। এখন আসো আমরা যে কোনো মৌলের যোজনী তুমি বের করতে গেলে আমি আবারও রিভিউ করে দিচ্ছি। দেখো, আমাদের বইয়ে সংজ্ঞাটা আছে অণু গঠনকালে একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা। তুমি পরীক্ষায় আসলে এটা লিখবা, ঠিক আছে? কিন্তু তুমি যদি সহজে বের করতে যাও, তুমি নিজে ভালো করে জানার জন্য, বোঝার জন্য এই দুইটা লাইন তোমাকে মাথায় রাখতে হবে। যৌগ গঠনকালে যতটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, আর সেক্ষেত্রে ত্যাগ করে ধাতু, গ্রহণ করে অধাতু, এটা আমরা জানি, তাই না? এরপর আরেকটা লাইন আছে, যারা ইলেকট্রন শেয়ার করে সেক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরের বিজোড় ইলেকট্রন, ঠিক আছে? অধাতুর ক্ষেত্রে আর কি সর্বশেষ শক্তিস্তরের বিজোড় ইলেকট্রন আমরা বের করব। এই লাইনটা আমরা বুঝবো আরও পরিবর্তনশীল যোজনীতে গিয়ে, ঠিক আছে? এখন আমরা আশা করি তোমরা যোজনী বের করতে পারবা যে কোনো মৌলের। এখন আমরা যাব পরিবর্তনশীল যোজনীতে, ঠিক আছে? তো চলো আমরা পরিবর্তনশীল যোজনীটা একটু দেখি।